ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফোর্থ ক্লাসে আমি তোমাদের গাউসের উপপাদ্য ও তার প্রমাণ করিয়েছিলাম। আজকে সিক্সথ ক্লাস তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটির এই ক্লাসে আমি তোমাদের গাউসের উপপাদ্যের প্রয়োগ করাবো। প্রথম যেটা প্রয়োগ সেটা হচ্ছে, মনে করো কোনো একটি বিন্দুতে কিছু পরিমাণ আধান আছে এবং সেই আধানের দরুন অন্য কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে সেটা আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে সে সম্পর্কটি প্রতিষ্ঠা করব। চলো দেখা যাক। মনে করো এইখানে কিছু পরিমাণ আধান রয়েছে, ধনাত্মক আধান মনে করো, এবং এই আধানের দরুন এই আধান থেকে আর দূরত্বে কোনো একটি বিন্দু পি, এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো গাউসের উপপাদ্য যদি প্রয়োগ করি তাহলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে গাউসীয় তল। তাহলে একটা তল প্রয়োজন আমার, কারণ তোমরা এর আগে দেখেছো ডিএস ই ডট ডিএস এ একটা তল, সুতরাং তল প্রয়োজন আছে। এই তলটাকেই বলবো আমরা গাউসীয় তল। তাহলে যে বিন্দুতে আধান আছে সেই বিন্দুটাকে কেন্দ্র করে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা গোলক অঙ্কন করো। একটা গোলক আমি ড্র করলাম। এই গোলকের উপর পি বিন্দুতে তার চারপাশে একটি ক্ষুদ্র তল নিলাম আমি ডিএস। এই তলের উপর যদি লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্বটা হবে এই ব্যাসার্ধ বরাবর। তাহলে এটাই হচ্ছে ডিএস এর অভিমুখ। ডিএসটা এখানে না লিখে আমি এখানে লিখি। ধরে নিলাম এই প্লাস কিউ আধানের দরুন পি বিন্দুতে প্রাবল্য ই। তাহলে ই এর অভিমুখ কোন দিকে হবে? এই দিকটাতেই হবে ই এর অভিমুখ। শুধু তাই না, এই ধনাত্মক আধানের দরুন এই তলটার, এই গোলকের তলের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সেই বিন্দুতে কিন্তু অভিলম্ব হবে। অর্থাৎ এই জায়গাটায় তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ হবে সেটা এই তলের সঙ্গে লম্ব। প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা ওই বিন্দুতে লম্ব হবে। এখন গাউসের উপপাদ্য আমরা যদি প্রয়োগ করি তাহলে কি পাবো? সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই মানে হচ্ছে ইন্টিগ্রেশন ওভার এ ক্লোজড সারফেস ই ডট ডিএস। এখন ই ডট ডিএস, তাহলে ডিএস যে ডিরেকশনে আছে ই সেই ডিরেকশনে, মধ্যবর্তী কোণ 0, তাহলে ই ডিএস কস 0, তাহলে ইজিক্যাল টু ই ডিএস। প্রতি সাম্যের দরুন, অর্থাৎ এটাকে অন্যভাবে আমরা বলতে পারি যে এই গোলকের পৃষ্ঠের প্রত্যেকটি বিন্দু এই আধান থেকে সমদূরবর্তী। তাহলে ই এর মান এই গাউসীয় তলের বা এই গোলীয় তলের প্রত্যেকটা বিন্দুতে সমান। তাহলে এক্ষেত্রে ই একটি কনস্ট্যান্ট, তাহলে ইটাকে আমরা বাইরে বের করে দিই, তাহলে এটা হচ্ছে ডিএস। এই ক্ষুদ্র তলটার ক্ষেত্রফল ডিএস। তাহলে এই সমগ্র পৃষ্ঠের আমি যদি ক্ষুদ্র 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 তলে বিভক্ত করি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে ইন্টিগ্রেশন অফ ডিএস। তাহলে এটাকে আমরা লিখব আবার ই 4 পাই আর স্কোয়ার। ডিএস এর ইন্টিগ্রেশন করে আমরা পাচ্ছি, এই ক্ষুদ্র তল ডিএস এর ইন্টিগ্রেশন করে পাচ্ছি সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে গাউসের সূত্র অনুযায়ী আমরা জানি
যে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স যেটা আমরা পেলাম এখানে E4πr², এই E4πr², এটা হবে কি ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ, তাহলে এটা q/ε। যদি এখানকার মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা তড়িৎ ভেদ্যতাটা যদি হয় এপসিলন, যদি শূন্য স্থান থাকে বা বায়ু মাধ্যম থাকে তাহলে সেটা হবে ε0। তো যাকে এখান থেকে E কত পাচ্ছি, তাহলে এটাকে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে 1/4πε × q/r²। এই রাশিমালাটা আমরা কুলম্বের সূত্র থেকেও পেয়েছিলাম। তাহলে এটাই হলো এই বিন্দুতে আধানের দরুন, কোন একটা বিন্দুতে আধানের উপস্থিতির দরুন তার কাছাকাছি অপর কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে মান সেটা আমরা গাউসের উপপাদ্যের সাহায্যে আমরা প্রতিষ্ঠা করলাম। আমি আর একবার বলে দিচ্ছি কি করলাম। প্রথমে আধান রাখলাম, যে বিন্দুতে আমাকে প্রাবল্য নির্ণয় করতে হবে সেই বিন্দুটা নিলাম, বিন্দুর নাম দিলাম পি, তাদের মধ্যবর্তী দূরত্ব আর। এবার আমার প্রয়োজন গাউসীয় তল, তার জন্য আমি এই আধানটা যে বিন্দুতে অবস্থান করছে সেটাকে কেন্দ্র করে RS ব্যাসার্ধ নিয়ে একটি গোলক অঙ্কন করলাম। পি বিন্দুতে একটি ক্ষুদ্র তল নিলাম DS, DS এর ডিরেকশন হচ্ছে এই ব্যাসার্ধ বরাবর বহির্মুখী এবং তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মানও সেই ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে যদি এই আধানটা ধনাত্মক আধান না হয়ে ঋণাত্মক আধান হতো তাহলে ই এর যে অভিমুখ সেটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ বরাবর অন্তর্মুখী হতো, মান একই থাকতো কিন্তু অভিমুখটা এর অপোজিট ডিরেকশনে হয়ে যেত। তারপর কি করলাম, আমরা এই ক্ষুদ্র তলটা নেওয়ার পর আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করলাম। এই তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইন্টিগ্রেশন ওভার এ ক্লোজড সারফেস E.ds। তারপর দেখলাম ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0, cos 0 বসালাম, cos 0 তে 1 হলো, ইটা কনস্ট্যান্ট বাইরে বের করলাম, ইন্টিগ্রেশন অফ ডিএস সেটা হয়ে গেল টোটাল ক্ষেত্রফল 4πr²। এটা হলো অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স। গাউসের উপপাদ্য অনুযায়ী এটা হবে ওই তলের অভ্যন্তরে, এই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ, অর্থাৎ মোট আধান ইন্টু 1/ε। যদি এইখানে যে মাধ্যম তার তড়িৎ ভেদ্যতা যদি এপসিলন হয়, অর্থাৎ যদি বায়ু বা শূন্যস্থান না থাকে, যদি বায়ু বা শূন্যস্থান থাকে তাহলে এটা আমরা এপসিলন জায়গায় ε0 করব। কিন্তু গাউসের সূত্রে দেখবে তোমরা এপসিলন দিয়ে বলা হয়েছে, একটা সাধারণ মাধ্যমের কথা বলা হয়েছে, বায়ু বা শূন্যস্থান ধরে নেওয়া হয়নি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি E = 1/4πε × q/r²। নিশ্চয়ই তোমরা পারবে এবং খুব একটা কঠিন নয়, তবে হ্যাঁ অনেক সময় এটা ভুলে যাওয়া হয়, মনে রাখাটা একটু কঠিন হয়ে যায়, তাই তোমাদের বলছি তোমরা খাতা পেন ধরে লিখে লিখে প্র্যাকটিস করবে। এবার আমরা বলবো সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলক, অবশ্যই সেটা পরিবাহী, একটা গোলীয় খোলক পরিবাহী দিয়ে তৈরি এবং সেটা সুষমভাবে আহিত করা আছে। সেই আহিত গোলীয় খোলকের দরুন তার বহিস্থ কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে সেটাও আমরা গাউসের সূত্রের সাহায্যে বা উপপাদ্যের সাহায্যে আমরা প্রতিষ্ঠা করব। চলো দেখি। মনে রাখাটা একটু কঠিন হয়ে যায়, তাই তোমাদের বলছি তোমরা খাতা পেন ধরে লিখে লিখে প্র্যাকটিস করবে। এবার আমরা বলবো সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলক, অবশ্যই সেটা পরিবাহী, একটা গোলীয় খোলক পরিবাহী দিয়ে তৈরি এবং সেটা সুষমভাবে আহিত করা আছে। সেই আহিত গোলীয় খোলকের দরুন তার বহিস্থ কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে
সেটাও আমরা গাউসের সূত্রের সাহায্যে বা উপপাদ্যের সাহায্যে আমরা প্রতিষ্ঠা করব। চলো দেখি। এটাও খুব সহজ। ধরে নিলাম একটা গোলীয় খোলক, আমি একটু ছবিটা ছোট করে অঙ্কন করলাম। এতে আমি আধান দিয়েছি প্লাস কিউ, এর ব্যাসার্ধটা হচ্ছে আর। আমি এই গোলীয় খোলকের দরুন এর কেন্দ্র থেকে এক্স দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব পি বিন্দুতে। তো ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা ধরে নেব এখানটায় একটা মানে এই বিন্দুটায় কেন্দ্র করে, অর্থাৎ এই গোলীয় খোলকের যে কেন্দ্র তাকে কেন্দ্র করে এক্সের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা গোলক অঙ্কন করব। এই গোলকের উপর ক্ষুদ্র তল ডিএস, এই ডিরেকশনটা ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। এক্ষেত্রে আমরা ধরে নেব এই গোলীয় খোলকের সমস্ত আধান তার কেন্দ্রে আছে। তাহলে এই আধানটার দরুন যেটা কেন্দ্রে আছে বলে আমরা ধরে নিচ্ছি ক্যালকুলেশনের জন্য, প্রাবল্য যেটা হবে এখানে সেটা ধরলাম ই, এবং তার অভিমুখও হবে এই ব্যাসার্ধ বরাবর বহির্মুখী ও এই তলের সাথে লম্ব। যে তলটা হচ্ছে এই যে ক্ষুদ্র তলটা, এই বৃহৎ যে গোলক তার পৃষ্ঠের একটি ক্ষুদ্র অংশ, এই ডিরেকশনেই হচ্ছে ই। এখানে ভেক্টর সাইন দিতেই পারো। তাহলে সরাসরি আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করতে পারি এখানটায়। ই ডট ডিএস ইজিক্যাল টু, এই গোলকটা যেটা গোলীয় তল, এটাকে গাউসী তল বলছি, এর অভ্যন্তরে মোট আধান হচ্ছে কিউ, তাহলে কিউ বাই এপসিলন। এবার দেখতে পাচ্ছ এখানটায় ই আর ডিএস একই অভিমুখে পরস্পরের সমান্তরাল, তাহলে ই ডিএস কস 0 হবে। এটা আমি একটু সংক্ষিপ্ত করলাম, কিউ বাই এপসিলন। ভেক্টর সাইন আমি উড়িয়ে দিয়েছি, কারণ ই ডিএস কস 0 1 হয়েছে, ইটা কনস্ট্যান্ট, প্রত্যেকটা বিন্দুতে ই এর মান একই হবে, তাই ইটা বাইরে রেখে আমি ডিএস এর ইন্টিগ্রেশন দিয়েছি। তাহলে এটা হবে ই ইজিক্যাল টু 4 পাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু কিউ বাই এপসিলন, और ই ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। সিমিলার ইকুয়েশন, সিমিলার রাশিমালা খুব সহজেই তোমরা বুঝেছো বলে আশা রাখছি। ঠিক আছে, এবার আমরা এই যে এই গোলীয় খোলকটা, এই গোলীয় খোলকের বাইরের কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করলাম। তো এবার আমরা করব এই গোলীয় খোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। এই গোলীয় খোলক একটু বড় করে আমি ড্র করলাম। এবার কেন্দ্রটা নিলাম ও, এর ব্যাসার্ধ হচ্ছে আর। এবার এর গোলীয় আমি আধান দিয়েছি, কিউ আধান দিয়েছি, আধান অ্যাকচুয়ালি অবস্থান করছে তার পৃষ্ঠে, কিন্তু এখানে আমরা ক্যালকুলেশন করার সময় আমরা বলেছিলাম যে সমস্ত আধান এই গোলীয় খোলকের কেন্দ্রে আছে। এবার আমি এই গোলীয় খোলকের অভ্যন্তরে কোন একটা বিন্দু নিলাম পি, এই পি বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব। এই বিন্দুটার দূরত্ব এক্স। এবার ও বিন্দুকে কেন্দ্র করে এক্সের সমান ব্যাসার্ধ নিয়ে আমি আরেকটা গোলক অঙ্কন করলাম। এই যে গোলকের তল, এই তলটা এক্ষেত্রে গাউসীয় তল। তাহলে এক্ষেত্রে সরাসরি আমি গাউসের উপপাদ্য প্রয়োগ করি। তাহলে এই
তলের মধ্য দিয়ে যে তড়িৎ ফ্লাক্স নির্গত হবে সেটার জন্য তার আগে ধরে নাও এখানে তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে ই। ঠিক যেমন আমি এখানে ধরে নিয়েছিলাম তড়িৎ ক্ষেত্রের মান ই, এখানে ধরে নিলাম তড়িৎ ক্ষেত্রের মান ই, শেষে গিয়ে তড়িৎ ক্ষেত্রটা নির্ণয় করছি। নির্ণয় করার আগে আমাকে ধরে নিতে হচ্ছে, ধরে নেওয়ার পরেই আমি গাউসের উপপাদ্যটা প্রয়োগ করতে পারছি। এখানেও ধরে নাও যে এই জায়গাটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে ই। তাহলে এবার উপপাদ্যটা প্রয়োগ করলে পাবো ই ডট ডিএস ইজিক্যাল টু কী পাবো, ইজিক্যাল টু কী লিখব, তোমরা বলবে কিউ বাই এপসিলন। তো আমি বলি তোমাদের এই যে কিউ আধানটা, এই কিউ আধানটা কি এই বদ্ধতলের অভ্যন্তরে কি আছে? গাউসের উপপাদ্য কি বলছে? গাউসের উপপাদ্যে বলা হচ্ছে, এটাও খুব সহজ। ধরে নিলাম একটা গোলীয় খোলক, আমি একটু ছবিটা ছোট করে অঙ্কন করলাম। এতে আমি আধান দিয়েছি প্লাস কিউ, এর ব্যাসার্ধটা হচ্ছে আর। আমি এই গোলীয় খোলকের দরুন এর কেন্দ্র থেকে এক্স দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব পি বিন্দুতে। তো ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা ধরে নেব এখানটায় একটা মানে এই বিন্দুটায় কেন্দ্র করে, অর্থাৎ এই গোলীয় খোলকের যে কেন্দ্র তাকে কেন্দ্র করে এক্সের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা গোলক অঙ্কন করব। এই গোলকের উপর ক্ষুদ্র তল ডিএস, এই ডিরেকশনটা ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। এক্ষেত্রে আমরা ধরে নেব এই গোলীয় খোলকের সমস্ত আধান তার কেন্দ্রে আছে। তাহলে এই আধানটার দরুন যেটা কেন্দ্রে আছে বলে আমরা ধরে নিচ্ছি ক্যালকুলেশনের জন্য, প্রাবল্য যেটা হবে এখানে সেটা ধরলাম ই, এবং তার অভিমুখও হবে এই ব্যাসার্ধ বরাবর বহির্মুখী ও এই তলের সাথে লম্ব। যে তলটা হচ্ছে এই যে ক্ষুদ্র তলটা, এই বৃহৎ যে গোলক তার পৃষ্ঠের একটি ক্ষুদ্র অংশ, এই ডিরেকশনেই হচ্ছে ই। এখানে ভেক্টর সাইন দিতেই পারো। তাহলে সরাসরি আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করতে পারি এখানটায়, ই ডট ডিএস ইজিক্যাল টু এই গোলকটা যেটা গোলীয় তল, এটাকে গাউসী তল বলছি, এর অভ্যন্তরে মোট আধান হচ্ছে কিউ, তাহলে কিউ বাই এপসিলন। এবার দেখতে পাচ্ছ এখানটায় ই আর ডিএস একই অভিমুখে পরস্পরের সমান্তরাল, তাহলে ই ডিএস কস 0 হবে। এটা আমি একটু সংক্ষিপ্ত করলাম, কিউ বাই এপসিলন। ভেক্টর সাইন আমি উড়িয়ে দিয়েছি, কারণ ই ডিএস কস 0 1 হয়েছে, ইটা কনস্ট্যান্ট, প্রত্যেকটা বিন্দুতে ই এর মান একই হবে, তাই ইটা বাইরে রেখে আমি ডিএস এর ইন্টিগ্রেশন দিয়েছি। তাহলে এটা হবে ই ইজিক্যাল টু 4 পাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু কিউ বাই এপসিলন, और ই ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। সিমিলার ইকুয়েশন, সিমিলার রাশিমালা খুব সহজেই তোমরা বুঝেছো বলে আশা রাখছি। ঠিক আছে, এবার আমরা এই যে এই গোলীয় খোলকটা, এই গোলীয় খোলকের বাইরের কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করলাম। তো এবার আমরা করব এই গোলীয় খোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। এই গোলীয় খোলক একটু বড় করে আমি ড্র করলাম। এবার কেন্দ্রটা নিলাম ও, এর ব্যাসার্ধ হচ্ছে আর। এবার এর গোলীয় আমি আধান দিয়েছি, কিউ আধান দিয়েছি, আধান অ্যাকচুয়ালি অবস্থান করছে
তার পৃষ্ঠে। কিন্তু এখানে আমরা ক্যালকুলেশন করার সময় আমরা বলেছিলাম যে সমস্ত আধান এই গোলীয় খোলকের কেন্দ্রে আছে। এবার আমি এই গোলীয় খোলকের অভ্যন্তরে কোন একটা বিন্দু নিলাম পি। এই পি বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব। এই বিন্দুটা দূরত্ব এক্স। এবার ও বিন্দুকে কেন্দ্র করে এক্সের সমান ব্যাসার্ধ নিয়ে আমি আরেকটা গোলক অঙ্কন করলাম। এই যে গোলকের তল, এই তলটাই এক্ষেত্রে গাউসীয় তল। তাহলে এক্ষেত্রে সরাসরি আমি গাউসের উপপাদ্য প্রয়োগ করি। তাহলে এই তলের মধ্য দিয়ে যে তড়িৎ ফ্লাক্স নির্গত হবে সেটার জন্য তার আগে ধরে নাও এখানে তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে ই। ঠিক যেমন আমি এখানে ধরে নিয়েছিলাম তড়িৎ ক্ষেত্রের মান ই, এখানে ধরে নিলাম তড়িৎ ক্ষেত্রের মান ই, শেষে গিয়ে তড়িৎ ক্ষেত্রটা নির্ণয় করছি। নির্ণয় করার আগে আমাকে ধরে নিতে হচ্ছে, ধরে নেওয়ার পরেই আমি গাউসের উপপাদ্যটা প্রয়োগ করতে পারছি। এখানেও ধরে নাও যে এই জায়গাটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে ই। তাহলে এবার উপপাদ্যটা প্রয়োগ করলে পাবো ই ডট ডিএস ইজিক্যাল টু কী পাবো, ইজিক্যাল টু কী লিখব, তোমরা বলবে কিউ বাই এপসিলন। তো আমি বলি তোমাদের এই যে কিউ আধানটা, এই কিউ আধানটা কি এই বদ্ধতলের অভ্যন্তরে কি আছে? গাউসের উপপাদ্য কি বলছে? গাউসের উপপাদ্যে বলা হচ্ছে বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধান, ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ। কিন্তু এক্ষেত্রে আধান তো তোমার এই তলের অভ্যন্তরে নেই, আধান তো আছে এই তলটায়। তাহলে 0 × 1/ε এই জায়গাটা একই রকমভাবে পাবে। ই আর তোমার ডিএস, এখানে ডিএস ক্ষুদ্র তল নেব, ওই একই ডিরেকশনই হবে। আলটিমেটলি ওটা সমান্তরাল বা একই ডিরেকশন বলে cos 0 আসবে, শেষ পর্যন্ত আসবে 4πx²। এটা আগের মতো তোমরা করবে ইজিক্যাল 0, আলটিমেটলি ই ইজিক্যাল টু 0। তাহলে গাউসের উপপাদ্য প্রয়োগ করে আমরা দেখতে পেলাম যে কোনো গোলীয় খোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 0। এবার আমরা দেখব, আমরা একটা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তার নেব। অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তার, ইম্যাজিন এরকম একটা লম্বা তার, ঋজু মানে সোজা, এরকম তার নেব, আহিত সেটা, এবং এই পরিবাহী তার থেকে কোন একটা দূরত্বে কোন একটা বিন্দু, সেইখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে সেটা আমরা নির্ণয় করব। চলো দেখা যাক। ধরি এটা একটা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তার এবং এটা আহিত অবস্থায় আছে। এর থেকে কোনো একটা দূরত্ব এক্স ডিস্ট্যান্স মনে করি, এই এক্স ডিস্ট্যান্সে কোনো একটা বিন্দু পি, এই পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব। তো ডিয়ার স্টুডেন্টস, একটা কাজ করো, এটাকে অক্ষ ভেবে এক্সের সমান ব্যাসার্ধ নিয়ে একটা চোঙ অঙ্কন করো। চোঙটার দৈর্ঘ্য এল, অর্থাৎ এখান থেকে এইটুকুটা এল, এবং যে চোঙটা নিলাম তার ব্যাসার্ধ হচ্ছে এক্স। এক্স হচ্ছে সেই ডিস্ট্যান্সটা যে ডিস্ট্যান্সে আমাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। এবার এটা যেহেতু আহিত, তাহলে এটার দরুন
এর চতুর্পাশে, যেমন ধরো এই পেনটা যদি বলি, এই পেনটা তাহলে এদিকে এদিকে ওইদিকে উপরে নিচে সব দিকে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য থাকবে, এবং সে প্রাবল্যের অভিমুখ এই যে চোঙটা, এই চোঙের যে বক্রতল সেটার সঙ্গে লম্বভাবে এই ডিরেকশন, আবার এই দিকটাই এই ডিরেকশনে থাকবে। আবার চোঙের দুটো বৃত্তাকার তলের কথা যদি ভাবি, উপরের যে বৃত্তাকার তল, সমতল তলটা উপরটা এবং নিচেরটা, সেক্ষেত্রে কিন্তু কোনো তড়িৎ ফ্লাক্স থাকবে না। কারণ যদি ধরে নিই এই তলটা মানে দুটো তল ফাঁকা নেই, দুটো তল সলিড আছে, সলিড বা নিরেট চোঙের কথা যদি ভাবি, তাহলে এই তলটার কথা যদি বিবেচনা করি আমি, অ্যাকচুয়ালি তারটা তো গেছে এইভাবে, এটা চোঙের উপরিতলটা, আর ই কাজ করছে এর আধানের দরুন ই এই দিকে কাজ করছে। তাহলে এই জায়গাটা বা এই তলটা দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ফাই ইজিক্যাল টু ই ডট ডিএস। তো এই তলটার উপর লম্ব অঙ্কন করলে লম্বটা তো এই দিকটাই হবে, তার মানে ই ডিএস কস 90 ই এই দিকটাই, আর এই তলের ডিএস হচ্ছে এই দিকটাই, তাহলে আলটিমেটলি 0। তাহলে এই চোঙটার যে দুটো বৃত্তাকার তল রয়েছে, সেই দুটো বৃত্তাকার তল দিয়ে কোনো তড়িৎ ফ্লাক্স নির্গত হবে না। তড়িৎ ফ্লাক্স নির্গত হবে এই চোঙটার শুধুমাত্র বক্রতলটা দিয়ে, এবং এই বক্রতলটাই এক্ষেত্রে গাউসীয় তল হিসেবে কাজ করবে। এবার চলে আসি ফাই ইজিক্যাল টু হোল সারফেস নিচ্ছি ই ডট ডি এস ইজিক্যাল টু ই এই দিকটায় এই যে বক্রতল, সেই বক্রতলের সঙ্গে লম্বভাবে আছে ই, ডিএস এর উপর ক্ষুদ্র তল নিলে এদিকে হচ্ছে ডিএস, তাহলে ই ডিএস এটা ইন্টিগ্রেশন করলাম, কস 0 হয়ে গেছে, ইজিক্যাল টু ই ডিএস বলতে এই বক্রতলটার ক্ষেত্রফল, তাহলে কত হবে, এর পরিধি হচ্ছে তোমার 2 পাই আর, আর দৈর্ঘ্যটা হচ্ছে এল, তাহলে এটাই হচ্ছে তোমার এই ক্ষেত্রফল। তোমরা ভাবছি এটা কি করে হলো? দেখো, যদি আমি এরকম একটা নিই, একটু ইমাজিন করার চেষ্টা করো, এরকম একটা স্ট্রাইপের মতো যদি নিই, আর এটাকে কাঁচি দিয়ে কাটো, এই পোর্শনটাকে এখানে কাঁচি দিয়ে কাটো, কাঁচি দিয়ে কাটলে কি হবে, আমি এরকম একটা লম্বা একটা এরকম একটা স্ট্রাইপ পাবো। তাহলে এই যে লেন্থটা, এই লেন্থটা মানে তো এর পরিধি, সেটা হচ্ছে 2 পাই আর, আর এটা হচ্ছে তোমার এল। তাহলে আলটিমেটলি এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 2 পাই আর ইন্টু এল, তো 2 পাই আর এল। আচ্ছা, এর প্রশ্ন হচ্ছে এই বক্রতলটা কতটা আধানকে আবদ্ধ করে আছে, কারণ আমাকে মোট আধানের 1/ε গুণ বসাতে হবে। তো এ তো অসীম দৈর্ঘ্যের, তাহলে এখানে বক্রতলটা দেখো যে চোঙের দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এই ঋজু পরিবাহীর এল দৈর্ঘ্যকেও আবদ্ধ করে আছে, এল দৈর্ঘ্যকে আবদ্ধ করে আছে। তা আধান তো এই পরিবাহীর সমস্ত দৈর্ঘ্য বরাবর সজ্জিত হয়ে আছে, তাহলে এই চোঙের বক্রপৃষ্ঠ দ্বারা কতটা আধান আবদ্ধ হলো। তাহলে একটা কাজ করব, আমরা ধরে নেব যে এই পরিবাহী তারটির প্রতি একক দৈর্ঘ্যে আধান, একক দৈর্ঘ্যে আধান ধরে নেব ল্যামডা। তাহলে যতটা আবদ্ধ হয়ে আছে যে দৈর্ঘ্যটা, অর্থাৎ এল দৈর্ঘ্যে আধান কত, তাহলে এল দৈর্ঘ্যের আধান হবে এল ইন্টু ল্যামডা, এটাই হবে এক্ষেত্রে আধান কিউ ইজিক্যাল টু এল ল্যামডা। তাহলে অতএব ভাই মানেই হচ্ছে আমার ই ইন্টু টোয়াইস
পাই আর এল, এটা হলো অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, এটা ইজ ইকুয়াল টু মোট আধান মানে এল ল্যামডা এর 1/এপসিলন গুণ, তাহলে এল এল বোথ সাইড কেটে গেল, তাহলে আলটিমেটলি পুরো থাকলো ই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 1/2 পাই আর ইন্টু λ/এপসিলন। এটাকে অন্যভাবে একটু করা যেতে পারে, উপর নিচে আমি 2 মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে এখানটায় 4, এপসিলনটাকে এখানে নিয়ে আসবো, তাহলে 1/4 পাই এপসিলন ইন্টু টোয়াইস λ/আর। এটাই হলো আমার অসীম দৈর্ঘ্যের একটি পরিবাহীর দরুন কোন একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা। তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা রিপিট ওয়াচ করে নেবে। চলো এবার দেখা যাক নেক্সট টপিক। ডিয়ার স্টুডেন্টস, এরকম একা একা বকতে আর ভালো লাগে না, পাগলের মতো একা একা বকে যাচ্ছি। সামনে তোমরা নেই, তোমরা থাকলে একটু মাঝে মধ্যে পড়ার ফাঁকে ফাঁকে একটু কথাও হতো, ভালো লাগতো। আশা করছি সেই দিনগুলো বা সেই মুহূর্ত বা সেই সময় ফিরে আসবে খুব তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে। এমনিতে পরিস্থিতি খুব একটা ভালো নয়, এখনও প্রচণ্ড খারাপ অবস্থা চারদিকে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ক্লাসগুলো নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমাকে জানিও। শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যেই এই খেটে খুঁটে আমার ক্লাসগুলো তৈরি করা। সুতরাং তোমাদের ফিডব্যাক ভালো হোক খারাপ হোক বা কোনো সাজেশন হোক পেলে নিশ্চয়ই আমার ভালো লাগবে এবং আমি আরও রেকটিফাই করতে পারবো হয়তো ক্লাসগুলোকে। তবে হয়তো এর চেয়ে সম্ভব মানে ভালো হয়তো আর দেওয়া সম্ভব নয়, কারণ অসুবিধে হয়, বিরক্ত লাগে একা একা, ভালো লাগে না। তোমরা পড়ছো একা একা, দেখছো, কানে হেডফোন লাগিয়েছে, ঠিক আছে। ওকে, চলো লেটস স্টার্ট নেক্সট টপিক। এবার একটা সমতল তল, একটা কুপরিবাহী পদার্থের আহিত আছে, একটা সমতল কুপরিবাহী পদার্থের তৈরি একটা সমতল আহিত অবস্থায় আছে। সেই তলটার দরুন কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে সেটা আমরা নির্ণয় করব। মনে করো এটা একটা তল হলো, কিছু একটা, এটা একটা তল। এই তলটা একটা সমতল এবং এটা কুপরিবাহী পদার্থের তৈরি। ধনাত্মক আধান ছড়িয়ে আছে পৃষ্ঠে। এই তল থেকে কোনো একটা বিন্দু পি কিছুটা দূরে, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে সেটা আমরা নির্ণয় করব। একটা কাজ করো, এটার জন্য আমার তো গাউসীয় তল প্রয়োজন। তাহলে এই তলটার চারপাশে একটা ডিএস ক্ষেত্র নাও, অতি ক্ষুদ্র, এবং তার সঙ্গে একটা চোঙ ইমাজিন করো। কিভাবে দেখো, এই তল থেকে পি বিন্দুটা যতটা দূরে আছে, এই তলটার উল্টো দিকে ঠিক ততটাই দূরে আর একটা বিন্দু নিলাম পি ড্যাশ, এবং এই চোঙটা এই তলটাকে কেটে এপারে বেরিয়ে এসেছে। ইমাজিন করো। একটা চোঙ
এপার ওপার ঢুকে গেছে। এই ডিএস তল বা পি বিন্দু এই তল থেকে যত দূরে আছে, এই পি ড্যাশ বিন্দুটাও কিন্তু এই তল থেকে ততটাই দূরে আছে। এখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, যদি ধরো এই খাতার তলের কথা যদি বিবেচনা করো, এটা যদি আধান থাকে, তার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই অভিমুখে, লম্বভাবে ঊর্ধ্বমুখী। তাহলে এই তলটার ধরুন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই ডিরেকশনে ই, আবার এটার ক্ষেত্র এই ডিরেকশন ই, দুটোই ই হবে, তার কারণ পি এবং পি ড্যাশ উভয় বিন্দু দূরত্ব এই তল থেকে সমান। আচ্ছা, এক্ষেত্রে গাউসীয় তল হিসেবে আমরা যে তলটা নেব সেটা হচ্ছে এই তলটা আর এই তলটা। এক্ষেত্রে কিন্তু এই চোঙটার বক্রতল, এই চোঙটার বক্রতল কিন্তু গাউসীয় তল হিসেবে কাজ করবে না, কারণ সেক্ষেত্রে তাদের মধ্য দিয়ে, এই বক্রতলটার মধ্য দিয়ে, চোঙের বক্রতলটার মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স শূন্য হবে, কারণ ই কাজ করছে এই দিকটায় আর বক্রতলটা হচ্ছে এই দিকটায়। প্রত্যেকটা বিন্দুতেই এই প্রত্যেকটা ক্ষেত্রেই এই বক্রতলের প্রত্যেকটা বিন্দু এবং তড়িৎ ক্ষেত্র অভিমুখ ই পরস্পরের লম্ব। তাহলে ই ডিএস কস 90 জিরো হয়ে যাবে। আলটিমেটলি তড়িৎ ফ্লাক্স যেটা পাবো আমরা, সেটা পি ও পি ড্যাশ এই দুটো বিন্দুর যে তলে আছে সেই দুটো তলের মধ্য দিয়েই পাবো। এই তল দুটো হচ্ছে গাউসীয় তল। এদের ক্ষেত্রফল আমি ধরে নিয়েছি এস, তাহলে আমি ডিরেকশন দিয়ে দিই, এটা হচ্ছে ডিএস, এদিকেও তাই, এটা হচ্ছে ডিএস। এবার অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইজিক্যাল টু ই ডট ডিএস, ইন্টিগ্রেশন দিলাম না কারণ দুটো ক্ষুদ্র তল আছে, তার মানে ই ডিএস কস 0 1। একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে, এখানে তল কিন্তু দুটো আছে, শুধু ডিএস নয়, ডিএস আবার ডিএস, তাহলে 2 ইন্টু এটা 2 ই ডিএস। এখন প্রশ্ন হচ্ছে যে এটা ইজিক্যাল টু আমরা যে দেবো মোট আধানের 1/ε গুণ, তাহলে কত বসাবো এখানটায়? দেখো, এই চোঙটা যখন আমি এই সমতলের মধ্য দিয়ে, পাতের মধ্য দিয়ে ঢুকিয়ে দিলাম, সমতল পাত ভেদ করে ওপারে পাঠিয়ে দিলাম, তখন এই পাতটার যে অংশটাকে আবদ্ধ করলো তার ক্ষেত্রফল এদের ক্ষেত্রফলের সমান, এই ডিএস। এই ডিএস অংশটাকেই কেটে নিচ্ছে, এই চোঙটা এই সমতলের যে অংশটাকে কেটে নিচ্ছে তার ক্ষেত্রফলটাও হচ্ছে ডিএস। তাহলে ডিএস ক্ষেত্রফল তো পেলাম, আধানটা কি করে পাবো? আধান তো সমগ্র পৃষ্ঠে ছড়িয়ে আছে, তাহলে আমাকে ধরতে হবে আধানের তলমাত্রিক ঘনত্ব, ধরে নেব সিগমা। তাহলে ডিএস তলে মোট আধান কিউ ইজিক্যাল টু সিগমা ইন্টু ডিএস। তাহলে চলে এসে এখান থেকে, তাহলে ফাই ইজিক্যাল টু হবে সিগমা ইন্টু ডিএস, তার মানেই হচ্ছে 2E, এই যে এটা ডিএস ইজিক্যাল টু সিগমা ডিএস, और ই ইজিক্যাল টু ডিএস, ডিএস কাটলো, ইজিক্যাল টু হচ্ছে সরি ইন্টু 1/ε দেওয়া হয়নি আমার, সরি, মোট আধান তার 1/ε গুণ, তাহলে ই ইজিক্যাল টু হচ্ছে আমার সিগমা বাই 2ε। খুব ভালোভাবে তোমরা করবে, ছবিটা সুন্দর করে করতে হবে। আমি কিছু কিছু ছোটোখাটো জিনিস যেগুলো আমি অ্যাভয়েড করে যাচ্ছি, তোমরা লাইন বাই লাইন পড়বে, এবং আমি ধরো মুখে যে কথাগুলো বলছি সেই কথাগুলো তোমাদের কিন্তু খাতায় লিখতে হবে, কারণ আমি এখানে কিন্তু কিছুই লিখিনি, আমি জাস্ট শুধু তোমাদের টোটাল ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। যে কথাগুলো আমি মুখে বলছি সেই কথাগুলো কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই কিন্তু লিখতে হবে। শুধুমাত্র তুমি নিউমেরিক্যাল ছবি দিলে আর নিউমেরিক্যাল ক্যালকুলেশন করলে সেটা করলে কিন্তু হবে না।
তার সঙ্গে ফিজিক্সটা থাকতে হবে। ফিজিক্স যদি না থাকে তাহলে শুধু যদি ক্যালকুলেশনে যদি করো তাহলে এক্সামিনার ইচ্ছা করলে মার্কস কাটবেই, কতটা কাটবে তার নিজের উপর ডিপেন্ড করছে। তাহলে টার্গেট যদি ঠিক রাখো, যদি ভাবো যে না আমি মার্কস কাটার সুযোগ দেব না, তাহলে তোমাকে সেইভাবেই করতে হবে, সেইভাবেই লিখতে হবে। এমনভাবে লেখো যে লিখে যেন তুমি স্যাটিসফাইড হও, কোনো অ্যান্সার করে তুমি যেন সন্তুষ্ট হতে পারো। আবার কেউ অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, তাই তোমার সন্তুষ্টির লেভেলটাকেও বাড়াতে হবে। তুমি যদি বলো স্যার আমি এতটুকু লিখলাম, এতটুকু লিখেই আমি সন্তুষ্ট, খুব স্যাটিসফাইড, তা তো হবে না, তোমার সন্তুষ্টির লেভেলটাও দেখতে হবে। ওকে, ঠিক আছে। নেক্সট টপিক ডিয়ার স্টুডেন্টস, নেক্সট টপিক বলতে আরও একটা ক্যালকুলেশন রয়েছে গাউসের উপপাদ্য প্রয়োগ করেই, ওটা কিন্তু আমি করে দেব না। খুব সহজ, বারবার করে একই সূত্র প্রয়োগ করে আমি করে দিচ্ছি, এতগুলো তোমাদের করে দিলাম, নিশ্চয়ই তোমরা কিছু তো শিখেছ। তাহলে এই দায়িত্বটা তোমাদের দিলাম। একটা মাত্র টপিক, একটা পরিবাহী থাকবে, সেই পরিবাহীর দরুন তার নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। এতগুলো যদি তোমরা বুঝে থাকো, এই ক্লাসটাই যা যা আলোচনা হলো সমগ্র অংশটা তোমরা যদি বুঝে থাকো, বুঝতে পারো, তাহলে নিশ্চয়ই তোমরা করতে পারবে। আর এই চ্যাপ্টারটার থিওরি আজকে শেষ হলো। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করতে হবে, এই চ্যাপ্টারের যথেষ্ট পরিমাণ ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে হবে। তো কি কি ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমরা করবে আর হর্সের কোন কোন কোশ্চেনগুলো তোমরা করবে বা করবে না কোনগুলো, সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বলবো। এই ক্লাসের একটা কনক্লুশন প্রয়োজন আছে, মানে এই চ্যাপ্টারটার আর কি। তবে মাথায় রাখো ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু খুব 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 ভেরি 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 ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। এর পরের ক্লাসটা হয়তো আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। কিছু ম্যাথ হয়তো তোমাদের আমি খাতা কলমে এখানে করে দেখাবো, এবং কোন কোন ম্যাথগুলো তোমরা করবে সেই ম্যাথগুলো আমি বলে দেবো, হর্সের কোনগুলো করতে হবে সবই আমি বলে দেবো। তো ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালোভাবে ক্লাসটা করো। কারো যদি প্রবলেম থাকে রিপিট ওয়েতে তোমরা দেখে নিও। আমি নেক্সট ক্লাসে ফিরে আসছি হয়তো আর 1-2 দিন পরেই, আমি খুব বিজি ছিলাম। ঠিক আছে, ভালো থেকো সবাই।